অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চমৎকার একটি গল্প, যেটা এইচএসসির পাঠ্য বইয়ে সংযোজন করা হয়েছে। এবং এই গল্পটি আমরা চমৎকারভাবে পড়লে আমাদের এইচএসসিতে যেমন আমরা এমসিকিউ সিকিউতে ভালো করব, এবং এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেই, এখান থেকে প্রশ্ন আসলে খুব ভালোভাবে উত্তর করতে পারবো। এবং এই গল্পটাকে আমি যদি একেবারে শুরুতে বলে নেই, এখানে যৌতুক প্রথা নিয়ে আসলে লেখা হয়েছে। এখানে গল্পে একজন চরিত্র আছে, মানে নায়ক তিনি হচ্ছেন অনুপম এবং নায়িকা হচ্ছে কল্যাণী। সো তাদের বিয়ে হওয়ার কথা, এবং বিয়ে হওয়ার ক্ষেত্রে অনুপম যে নায়ক, তার মামা এবং তার মা তারা হচ্ছে ছেলের পক্ষে একটু বেশি কথাবার্তা বলে, এবং ছেলে চুপই থাকে। ছেলে তার পুরো দায়িত্ব তার মামার কাছে দিয়ে দিয়েছে। এবং তারা যখন বিয়ের দিকে এগিয়ে যায়, তখন দেখা যায় যে তারা বিভিন্নভাবে কনে পক্ষকে বিভিন্নভাবে হচ্ছে নিচু দেখানোর চেষ্টা করে, বলে যে বেহাই সম্প্রদায়ের তেজ থাকাটা আসলে দোষের। সো এই ক্ষেত্রে যখন বিয়ের দিন এগিয়ে আসে, তখন দেখা যায় যে বিনা কারণে তারা এই মেয়ে পক্ষকে গহনা নিয়ে দোষারোপ করতে চায়। কিন্তু দেখা যায় মেয়ে পক্ষ তাদের জায়গায় সলিড আছে, কিন্তু ছেলেদেরই দোষ বা ত্রুটি একটু বেশি। সো এই দিকটার একেবারে শেষের দিকে দেখা যায় যে মেয়ের বাবা আত্মসম্মানবোধের জায়গা থেকে বলে যে আমরা বিয়েই দিব না। এবং তৎকালীন সময়ে একটা কনের বাসা থেকে বর চলে যাওয়া মানে অনেক বড় একটা ঘটনা ছিল। কিন্তু ওই সামাজিক ব্যাধিকে কোনো ধরনের গুরুত্ব না দিয়ে তৎকালীন সময়ে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন অর্থাৎ মেয়ের বাবা বলল যে আমি আমার মেয়েকে এদের সাথে বিয়েই দিব না, এদের এমন কালচার, আমার মেয়ে বিয়ে না করুক। এবং বিয়ে ভেঙে যায়। এবং তখন অনুপম খুব কষ্ট পায় যে আসলে তার মা এবং মামার জন্য বিয়েটা হয়নি। এবং পরবর্তীতে গল্পের কিছুটা পরে দেখা যায় যে ওই মেয়ের সাথে হচ্ছে ছেলে এবং ছেলের মায়ের পরিচয় হয়। আগের দিনে এমন হতো যে ছেলে মেয়ে বিয়ের আগে কেউ কাউকে দেখতে পারতো না। সো যেহেতু এদের বিয়ে হয়নি, ছেলে মেয়েকে দেখেনি, মেয়ে ছেলেকে দেখেনি। সো পরবর্তীতে একটা ট্রেনে যাত্রার সময় ওই ছেলে এবং ছেলের মা মেয়ে সম্পর্কে জানতে পারে যে ওই ট্রেনের মধ্যেই সেই পাত্রীটা আছে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। এবং পাত্রীটা দেখতে কল্যাণী খুবই চমৎকার, যার রূপের বর্ণনা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন ওই ছেলের মাধ্যমে অর্থাৎ অনুপমের মাধ্যমে। এবং ওই মেয়েটাকে পরবর্তীতে অনুপমের এবং অনুপমের মায়ের খুবই পছন্দ হয়। এবং অনুপম অনেক সময় গিয়ে তার সাথে দেখাও করে, কিন্তু কল্যাণী আর বিয়ে করবো না বলে জানিয়ে দেয়। সে মাতৃ আজ্ঞায় ব্রত হয় যে সে দেশের সেবা করবে এবং সে আর বিয়ে শাদী এগুলাতে যাবে না। সো এই হচ্ছে মূল গল্পটা, যে প্রতিবাদ জানিয়েছে, যৌতুক প্রথার বিরোধিতা করেছে, যে স্বর্ণ নিয়ে খুচাখুচি করবে এরকম মানুষের সাথে বিয়েই দিব না। সো এই মূল গল্পটাকেই আমরা ধাপে ধাপে দেখব। বাট এই গল্পের মধ্যে একেবারে খুঁটিনাটি পুরো ঘটনাটাকে যদি এখানে আমি একবার বলে দেই, কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কল্যাণী আর অনুপম। এই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সপ্তক এবং পরবর্তীতে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে সংযুক্ত করা হয়েছে। প্রথম প্রকাশিত হয়েছে সবুজপত্র পত্রিকায়, যেটা 1914 সালে প্রমোদ চৌধুরীর মাধ্যমে মানে সামনে এসেছিল, এই যে দেখো। এবং কার্তিকীয় সংখ্যার প্রথম প্রকাশিত হয়, অর্থাৎ বলা হচ্ছে যে কার্তিকীয় সংখ্যায় প্রথম এটা প্রকাশিত হয়। কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন পেশায় একজন ডাক্তার, অর্থাৎ মেয়ের বাবা যে শম্ভুনাথ সেন, এই যে মূল নায়িকা, তার বাবা হচ্ছে পেশায় একজন ডাক্তার। শম্ভুনাথ বাবুর বন্ধু পেশায় উকিল। এবং এই শম্ভুনাথ বাবুর একজন বন্ধু আছে, গল্প পড়লে আমরা জানবো, তার বন্ধু ছিল উকিল। এবং অনুপমের বাবাও কিন্তু উকিল ছিল, নায়কের বাবাও উকিল ছিল, একসময় উকালতি করত। এই পুরো গল্পটার মূল বাণী হচ্ছে যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ, অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তি গল্প, তার পাপঙ্খলনের অকপট কথামালা। বলা হচ্ছে যে একটা যুবক তার মানে স্বীকারোক্তি দিচ্ছে যে আসলে এখানে আমার বলার করার মতো কিছু ছিল না, বাট আমার ইচ্ছা ছিল এই মেয়েটাকে বিয়ে করার, বাট পরিস্থিতির শিকার এবং নিজের মানে নিজের অজ্ঞতা বলবো না, যে নিজের ওই কথা বলার সাহসিকতার অভাবে সে আসলে ওই জায়গায় যেতে পারেনি চুপ থাকার কারণে। এবং কল্যাণী সম্পর্কে বলা হয়েছে এই গল্পে, কল্যাণীর গতি সহজ, দীপ্তি নির্মল এবং সৌন্দর্যের সচিতা অপূর্ব। এছাড়াও এই গল্পের মধ্যে উপকরণ হিসাবে আমরা তামাক, গুড়গুড়ির নাম দেখি। দেবদেবী হিসাবে অন্নপূর্ণা, গজানন, সরস্বতী, লক্ষ্মী আছে। স্থান আছে কলিকাতা, কানপুর, কুন্নগর এবং হাওড়া। ফুল আছে শিমুল, বকুল, পদ্ম, রজনীগন্ধা। এই তোমার হচ্ছে কল্যাণীকে রজনীগন্ধা ফুলের সাথে তুলনা করা হয়েছিল। প্রাণী হিসাবে আছে ভ্রমর, প্রজাপতি, হস্তি, সাপ, রাজহাঁস। রং আছে কালো, লাল, সবুজ। ঋতু হিসাবে বসন্ত ঋতুর কথা বলা আছে। সো পরীক্ষায় যদি বলা হয় যে অপরিচিতা গল্পে কোন ঋতুর কথা বলা আছে, উত্তর হবে বসন্ত। তাই একেবারে খুঁটিনাটি সব জানা দরকার। এবং এই গল্পের কথক হচ্ছে অনুপম। বিয়ের সময় তার বয়স ছিল 23, এখন 27 বছর
বছর বয়সে সে তার গল্পটা বলছে এবং অনুপম হচ্ছে এই গল্পের মূল নায়ক, যে আসলে মানে ইচ্ছা থাকা সত্ত্বেও তার ডিসিশন মেকিংয়ের অভাবে সে একটা পুরো ঘটনার শিকার হয়ে যায়। সো এই হচ্ছে গল্পের খুঁটিনাটি মূল তথ্যগুলোকে আমরা এক নজরে এখানে আলোচনা করেছি। আমরা পুরো গল্পটাকে যদি একবার পড়ি তাহলে আমাদের জন্য সহজ হবে। আমরা পুরো গল্পটাকে একবার পড়ে তারপর হচ্ছে আরও ডিটেলসে ক্যারেক্টারগুলোকে বোঝার চেষ্টা করব, যাতে করে এমসিকিউ এবং সৃজনশীল কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় লিখিততে যেন ভালো উত্তর করতে পারো। তোমরা আমাদের পেইড ব্যাচে ভর্তি হচ্ছ, লাইন বাই লাইন ধরে ধরে পড়ানোটা আমাদের মূল উদ্দেশ্য। দেখো, আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে। সো এই কথাটা বলছে অনুপম, বলছে আজকে তার জীবন 27 হয়েছে। এই জীবনটা দৈর্ঘ্যের, দৈর্ঘ্য মানে বলা হচ্ছে যে সাইজের দিক দিয়েও বেশি বড় না, 27 বছর তো আহামরি একটা বেশি বয়স না, গুণের হিসাবেও বড় না, তার জীবনে সে অনেক বেশি গুণ বা অনেক বেশি স্কিল আছে এমনও না, তবে ইহার একটু বিশেষ মূল্য আছে। কিন্তু এই ছোট্ট জীবনের মধ্যে একটা মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়েছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া আছে। বলা হচ্ছে যে ইহা সেই ফুলের মতো যার বুকের উপর, মানে এখানে একটু রূপ করতে বলা হচ্ছে যে একটা ফুলের উপর যখন ভ্রমর এসে বসে তারপর উড়ে যায়। সো তার গল্পটা অনেকটা এরকম, তার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয় নাই, এখানে একটু ভালোবাসা পেয়েছিল, পেয়েও সেটা সে পায় নাই, সেই গল্পটাই বলবে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব, ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারা ইহার রস বুঝিবেন। বলা হচ্ছে আবার ছোটকে যদি আপনারা ভাবেন যে গল্পটা ছোট, এটার মধ্যে বেশি একটা কার্যকর কিছু নাই, তাহলে আপনারা এই গল্পের রস বা মর্মটা বুঝবেন না। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করি আর আমি সব চুকাই আছি, মানে সে পরীক্ষায় কলেজের সব মানে পড়ালেখার দিক দিয়ে তৎকালীন সময় সে সব কিছু শেষ করেছে। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। শিমুল ফুল মানে দেখতে সুন্দর ছিল, আর মাকাল ফল মানে উপরে ফিটফাট কিন্তু ভিতরের দিকে পচা দুর্গন্ধ থাকতো। তো বলা হতো যে আমি দেখতে সুন্দর কিন্তু ভিতরে আমার জ্ঞান বুদ্ধি বুঝ কম। এটা নিয়ে অনেক মজা নিত আমাদের স্কুল শিক্ষকেরা। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এই কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে স্বরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রুপ আবার যেন এমনি করেই প্রকাশ পায়। বলা হচ্ছে তখন তিনি খুব কষ্ট পাইতেন এই অনুপম, কিন্তু বলছে যে বড় হওয়ার পরে তো আমরা স্কুলের ওই জিনিসগুলোই মিস করি। তো সে বলছে যে এখন বড় হয়ে মনে হয় যে আবার যদি এরকম সুযোগ পাইতাম তাহলে আমি ওনাদের কাছে যাইতাম আর ওনারা আমাকে বিদ্রুপ করতো, এই জিনিসটা আমি আবার ফিল করতাম। সো এখানে পণ্ডিত মশাই অর্থাৎ শিক্ষকদের মুখের সেই বিদ্রুপটা তিনি আবার শুনতে চান বড় হয়ে। 27 বছর বয়সে গিয়ে 3, 4, 5 বছর বয়সের কথা বা 7, 8 বছর বয়সের কথা বলছেন। তারপরে বলা হচ্ছে আমার পিতা এককালে গরিব ছিলেন, উকালতি করিয়ে তিনি প্রচুর টাকা রোজগার করিয়েছেন। তাহলে আমরা মূল পয়েন্টটা পেলাম, অনুপমের বাবা উকিল ছিলেন এবং উকালতি করে টাকা পয়সা কামিয়েছেন, একসময় তারা গরিব ছিল। ভোগ করিবার সময় নিমেষপত্র পান নাই, মৃত্যুতে তিনি হাফ ছাড়িলেন, এই তার প্রথম অবকাশ। বলা হচ্ছে মানে টাকা পয়সা তিনি আর ভোগ করে যেতে পারেন নাই, কামানোর পরে মৃত্যুবরণ করছেন এবং এইখান থেকেই তার জীবন শেষ, তিনি চলে গিয়েছেন। আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ, মা গরিব ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী একথা তিনি ভুলেন না এবং আমাকেও ভুলিতে দেন না। তো বলা হচ্ছে যে আমরা মানে তার মা গরিব ঘরের মেয়ে, তার বাবা তার মাকে বিয়ে করার পরে তাদের টাকা পয়সা হয়েছে। এখন যারা গরিব থেকে ধনী হয় তারা কখনোই ভুলতে দেয় না যে একসময় আমরা গরিব ছিলাম, আমরা ধনী, মানে তাদের নিজেকে সবসময় ধনী জাহির করতে চায়, সবার সামনে বুঝাইতে চায় যে আমাদের টাকা পয়সা আছে। তো এটাই বলছে যে আমরা যে এককালে গরিব ছিলাম এটা মা কখনো ভুলেন না, এবং আমরা যে ধনী এটা মা আমাদেরকে সবসময় মনে করায় দেন এবং সবার সামনে গেলে আমাকেও শিখিয়েছেন যে আমরা ধনী, এই জিনিসটা যেন মাথায় রাখি। শিশুকালে আমি কুলেই মানুষ বোধ করি, সেজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হলো না। বলা হচ্ছে যে একেবারে ছোটবেলা থেকেই মা আমাকে ধরে বেঁধে বড় করেছে, কোথাও যেতে দেয়নি, আমার ডিসিশনগুলো মা নিয়ে দিয়েছে, তাই বোধ করি আমার বয়স হয়েছে কিন্তু বয়স হয়নি। মানে বলা হচ্ছে যে তাই সে মনে করতেছে যে এখনও তার পুরোপুরি বয়স হয় নাই, এখন তার বয়স 27 হলেও তার বিচার বুদ্ধি ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তার বয়স এখনও 13-14 বছর, মানে তার এখনও পুরোপুরি বয়স হয় নাই। সেই কথাটা বলছে যে কুলে মানুষ হয়েছি, আমাকে দুনিয়া কি জিনিস দেখতেই দেয় নাই মা। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমার এখনও পুরোপুরি বয়স হয় নাই। আজও আমাকে দেখিলে মনে হবে আমি অন্নপূর্ণার কুলে গজাননের ছোট ভাইটি। অন্নপূর্ণা মানে দেবী দুর্গা, গজানন মানে হচ্ছে তোমার এই আমরা হিন্দু ধর্মের মধ্যে দেখি না
তোমার তাদের যে দেবতা থাকে, এবং ছোট ভাইটির কথা বলতে এখানে কার্তিকের কথা বলা হচ্ছে, আর গজানন বলতে গণেশ। সো অন্নপূর্ণার ছেলে গজানন আছে, অর্থাৎ গণেশ আছে, আর হচ্ছে কার্তিক আছে। তো সে বলছে যে এখনো আমাকে দেখলে মনে হবে আমি অন্নপূর্ণার কুলে গজাননের ছোট ভাই, মানে আমি গণেশের ছোট ভাই কার্তিক। আমি একেবারে সাদাসিধা সুন্দর মানুষ, আমি আসলে কাজকাম এত বেশি পারি না, বুঝিও না। আমার আসল অভিভাবক আমার মামা। তাহলে দেখো, অনুপমের মামা হচ্ছে তার আসল অভিভাবক। পরীক্ষা যদি আসে অনুপমের আসল অভিভাবককে, তার মামা। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়। তাহলে তার বয়স 27 হলে তার মামার বয়স হবে 33। ঠিক আছে, একেবারে পয়েন্টগুলো ধরেই দিচ্ছি যেন তোমার বিশ্ববিদ্যালয় কিংবা এইচএসসি বোর্ড পরীক্ষার এমসিকিউতে ভালো করতে পারো। কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন, তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডুষও রস পাইবার জো নাই। তো বলা হচ্ছে ফলগুর বালির মতো। ফলগুর বালি মানে তোমার হচ্ছে ফল্গু নদী আছে ভারতের আসামের দিকে। তো ওই ফল্গু নদীর মধ্যে দেখা যায় যে বালি পুরো তোমার পানিটাকে শুকায় ফেলছে, মানে এখন বালি বেশি পানি কম। তো বলা হচ্ছে এরকমভাবে মামা আমাদের পুরো সংসারটাকে নিজের মধ্যে নিয়ে নিয়েছেন। এখন আমাদের ফ্যামিলিতে কোনো ডিসিশন বা কোনো কিছু করতে হলে আমার মামাকে ভেদ করে যেতে হয়। মামা সবার আগে আমাদেরকে রক্ষা করবে, সব জায়গায় আমাদেরকে জেতাবেন, এরকম একটা পর্যায়ে। তাহলে দেখো, বলা হচ্ছে যে তাকে না খুঁড়িয়ে এখানকার এক গুণ্ড রস পাইবার জো নাই, এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। তো সে বলছে যে তাকে কোনো বিষয় নিয়ে ভাবনা ভাবতে হয় না, কারণ তাদের কাজকর্ম সব তার মামা করে। তারপর বলা হচ্ছে কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না। তো সে বলতেছে যে কন্যার তোমার হচ্ছে পিতা মাত্রই, কন্যার পিতা মাত্রই স্বীকার করবেন যে সে একজন সৎপাত্র, সে তামাকটুকুও খায় না, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্তই ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তপুরে শাসন চলিবার মতো করিয়েই আমি প্রস্তুত হয়েছি। এই যে অন্তপুরে শাসন বলতে বলা হচ্ছে যে ঘরোয়াভাবে একটা ছেলেকে ঘরের মধ্যে আটকে রাখা এবং ঘরের সব কাজকর্মতে অ্যাক্টিভ রাখা, বাইরে বেশি না যাওয়া, এরকমভাবেই তার মা তাকে রেডি করেছে। তো সে বলছে যে কোনো একটা কন্যা যদি আমাকে মানে ওর যদি বিয়ের দিকে এগিয়ে যায়, তাহলে কোনো কন্যার বাবাই স্বীকার করবে যে ওটা ভালো ছেলে, ও মানে একটা পারিবারিকভাবে বড় হওয়া ছেলে, বাইরের মানে এত ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে নাই, এবং একেবারে ভদ্র নম্র ছেলে, পড়ালেখা শেষ করেছে, তো ও তো খুব ভালো ছেলে। তারপর দেখো, বলা হচ্ছে যে যদি কন্যা স্বয়ম্বরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। তো সে বলতেছে যে স্বয়ম্বর মানে হচ্ছে যে এখানে অনেক পুরুষ এসে তা হচ্ছে কন্যার মানে একটা কন্যার সামনে অনেকগুলা ছেলে এসে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে নিজেকে জামাই হিসেবে মানে প্রতিষ্ঠিত করতে চায়। সো এখানে একজন মেয়ে থাকে, অনেকগুলা ছেলে আসবে, তারা তাদের যোগ্যতার প্রমাণ দিবে এবং সেখান থেকে মেয়ে যাকে ভালো লাগবে তাকে স্বামী হিসাবে গ্রহণ করবে। এটা প্রাচীনকালে বা আগের দিনে হচ্ছে ভারতে দেখা যেত। সো এই কথাটা বলা হচ্ছে যে কোনো মেয়ে যদি স্বয়ম্বরা হন তাহলে আমার এই গুণটা মাথায় রাখবেন যে আমি তামাক পর্যন্ত খাই না, ভদ্র নম্র ছেলে, মায়ের কথা মতো পরিবারের শাসন মেনে চলার মতো করেই বড় হয়েছে। অন্তপুর মানে পরিবারের কথা বলা হচ্ছে। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার বিশেষ একটা মত ছিল। বলা হচ্ছে যে অনেক বড় পরিবার থেকে তার বিয়ের জন্য প্রস্তাব আসছে, বাট তার মামা তার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, মানে তার লাইফে কি হবে না হবে সব কিছু তার মামা দেখবে। সো মামা না করে দিয়েছে। বিয়ে নিয়ে মামার একটা বিশেষ মত আছে, ওই মত অনুযায়ী বিয়ে হবে। তো মামার মত কি, ধনীর কন্যা তার পছন্দ না, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। তার মানে কি, মামা বলতেছে যে আমরা কোনো ধনী পরিবারের মেয়েকে চাই না, আমরা চাই এমন মেয়ে আসবে যে আমাদের কথায় উঠবে বসবে, মাথা নিচু করে থাকবে, কিন্তু আবার তার টাকার প্রতি একটা লোভ আছে। টাকা যদি তুমি পেতে চাও তাহলে তো গরিব ঘরের মেয়ে টাকা দিতে পারবে না, সেক্ষেত্রে আবার ধনীর দিকে যেতে হয়। তো এটাই বলা হচ্ছে যে তিনি চাচ্ছেন যে একটা গরিব ঘরের মেয়ে আসবে, আবার মনে মনে তিনি টাকা পয়সাও চাচ্ছেন। তিনি এমন বেহাই চান যার টাকা নাই অথচ টাকা দিতে কসুর করিবে না। কি চমৎকার কথা! এমন একটা বেহাই চান যে যার টাকা নাই কিন্তু যা আছে তা একবারে নিংড়ে দিয়ে দিবে, এরকম একটা মানুষ তিনি চাচ্ছেন। যাহাকে শোষণ করা চলিবে অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাদা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। বলা হচ্ছে যে ওই লোককে তিনি ওই লোকের বাসায় যে সব খাওয়া দাওয়া করে একেবারে সব কিছু করে চলে আসবে, ওনাকে শোষণ করবে, হ্যাঁ, যতটুকু ওনার সাধ্য তার চেয়ে বেশি ওনার থেকে নিবে। কিন্তু উনি আসলে, উনি যদি একটা ভালো জিনিস, ধরো উনি আসছেন, তুমি ওনাকে ভালো একটা খাবার দিতে পারতা, ওইটা না দিয়ে নর্মাল একটা জিনিস দিলা। তো এটার কথাই এখানে রূপ করতে বলা হচ্ছে। গুড়গুড়ি হচ্ছে তামাক জাতীয় খাওয়ার একটা প্রসেস। বলা হচ্ছে যে গুড়গুড়ি এত ভালো মানুষের জিনিস বা ভালো মানের জিনিস না দিয়ে তাকে আমরা একটা হুকা দিয়ে দিলে তার অভিযোগ থাকবে না, এরকম একটা মানুষ চাই। আমি তার
তারা শোষণ করব, কিন্তু আমার কাছে আসলে তারা আমি শোষণ করতে দিব না, কি মানে তার অধিকারটাই তাকে আমি ফিল আপ করতে দিব না, এবং এটা নিয়ে যেন তার অভিযোগ না থাকে। সে কেমন একটা মানুষ খুঁজতেছে। তারপরে দেখো, আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। তাহলে প্রশ্ন যদি করা হয় তার বন্ধুর নাম কি? হরিশ। এই হরিশ কাজ করে কোথায়? কানপুরে। তাহলে মাথায় রাখবা, হরিশ কোথায় কাজ করে? কানপুরে। সে ছুটিতে কলকাতায় আসি আমার মন উতলা করিয়ে দিল। সে বলিল, হে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে। তাহলে যদি বলা হয়, ও হে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে, কে বলেছে? হরিশ। হরিশ কোথায় কাজ করে? কানপুরে। মানে হরিশ হচ্ছে কোথায় ছুটিতে আসছিল? কলিকাতায়। তার মানে অনুপমরা কলিকাতায় থাকে। কিছুদিন পূর্বেই এমএ পাশ করিয়াছি, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ধু ধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভিতরে আছেন মা, বাইরে আছেন মামা। তো বলা হচ্ছে তার এমএ পড়া শেষ, এখন তার পড়ালেখা নাই, কাজ নাই, চাকরি নাই, কোনো চিন্তা ভাবনা নাই। যা আছে তার মধ্যে তার মা আর মামা আছে, আর বাকি সব কিছু তার মা মামা দেখাশোনা করে। সো তার জীবনে আসলে কোনো পারপাস নাই, উদ্দেশ্য নাই, সে তার মতো করে আছে। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপে মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। তাহলে এগুলো একটু মাথায় রাখবে। আকাশে কি? তার দৃষ্টি। বাতাসে তাহার কি? নিঃশ্বাস। তরু মর্মরে তাহার কি? গোপন কথা। তাহলে এগুলা কিন্তু তোমার ফিল ইন দ্য গ্যাপের জন্য লাইন গ্যাপ দিয়ে বলতে পারে যে তরু মর্মরে তাহার কি ছিল? গোপন কথা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে আমার শরীর মন বসন্ত বাতাসের বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগলো। তার কাছে মনে হচ্ছে যে তার লাইফে তো কোনো নারী নাই, সে কোনো মেয়েদের সাথে ওরকম দেখা সাক্ষাৎ করে নাই, নারী রূপের মরীচিকা দেখতেছে জীবনে। এই সময় যখন হরিশ বলল একটা খাসা মেয়ে আছে, তার তো আর ঘুম ধরতেছে না, এরকম একটা ফিল হচ্ছে। তো সে বলছে যে তারপরে বলতেছে যে হরিশ মানুষটা ছিল রসিক। তাহলে পরীক্ষা যদি আসে কে রসিক ছিল? তার বন্ধু হরিশ। রস দিয়ে বর্ণনা করার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল। আমি হরিশকে বললাম, একবার মামার কাছে কথাটা পারিয়ে দেখো। তার মানে সে পরবর্তীতে এইখানে এসে তার মামাকে আসলে বলতে লাগলো যে, বা হরিশ এসে তার বিয়ের বিষয়টা তার মধ্যে মানে রস দিয়ে বর্ণনা করে বললো, এবং সে বলল যে বিয়ের কথাটা তুমি মামার সাথে একবার পারিয়ে দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। তাহলে পরীক্ষা যদি আসে হরিশ কি? আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্র তাহার খাতির। তাহলে পরীক্ষা যদি আসে হরিশের সর্বত্র খাতির কেন? আসর জমাইতে অদ্বিতীয় তাই। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটা চান তেমনি। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘাট ভরা ছিল। লক্ষ্মীর মঙ্গল ঘাট বলতে অনেক টাকা পয়সা ছিল, এখন তাহা শূন্য বলিলেই চলে। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়ে বাস করতেছেন। সেখানে গরিব গৃহস্থর মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর কেউ নাই। সুতরাং তার পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। তো বলা হচ্ছে ওই লোকের সামান্য কিছু সম্পদ আছে, এক সময় অনেক টাকা পয়সা ছিল, এখন কলকাতায় এই কম টাকা পয়সা নিয়ে বংশমর্যাদা টিকিয়ে চলতে পারবে না বিদায় সে এখান থেকে চলে গিয়েছে পশ্চিমে, মানে ধরো পশ্চিমবঙ্গের দিকে। তো সে ওই দিকে চলে গিয়েছে যেহেতু, বা পশ্চিমে যেহেতু চলে গিয়েছে, তো সেখান থেকে আসলে তার একটা মাত্র মেয়ে, আর কেউ নাই। তাহলে এই মেয়ের জন্য সে তার টাকা পয়সা সব উজাড় করে দিতে কখনো কার্পণ্য করবে না। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া আমার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই, না দোষ নাই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়ে পান না। বলা হচ্ছে নাকি দোষ নাই, নাকি বাপ কোথাও মেয়ের মানে যোগ্য ছেলে খুঁজে পায় নাই। একে তো বরের হাট মহার্ঘ, তারপরে ধনুক ভাঙা পণ। বলা হচ্ছে একে তো বরের হাট মহার্ঘ, তাহলে যদি বলা হয় বরের হাট কি বলা হচ্ছে? মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পণ। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। বলা হচ্ছে যে বাপ সবুর করতেছে কিন্তু মেয়ের বয়স সবুর করতেছে না। একটা হচ্ছে বরের হাট মহার্ঘ, আবার ধনুক ভাঙা পণ। বলা হচ্ছে যে তোমার বরের সংখ্যাই কম, এর মধ্যে আবার হচ্ছে এত বেশি পণ। তো এইটা নিয়ে সে একটু সবুর করতেছে যে একটু দেখে তারপর আমার মেয়ের বিয়েটা দিব। যাই হোক, হরিশ সরস রসনার গুণ আছে মামার মন। তো বলা হচ্ছে হরিশের সরস রসনার গুণ আছে। হরিশের ব্যাখ্যা বিশ্লেষণে মামার মন নরম হইল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে, অর্থাৎ ঠান্ডাভাবে সমাধা হয়ে গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। অর্থাৎ কলকাতার বাইরে মামা কখনো যান নাই। তো মামা বলতেছে যে কলকাতার বাইরের যে দ্বীপটা, এটা আন্দামান দ্বীপের মতো মনে করে। আন্দামান দ্বীপ হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত একটা দ্বীপ, যেখানে মানুষ সচরাচর যায় না। তো ওইটার কথা বলা হচ্ছে। তো মামার কাছে মনে হয় যে কলকাতার বাইরে আমি জীবনে যাইনি, ওটা আন্দামান দ্বীপের মতো, ওইখানে কেউ থাকে না, যায়ও না। তারপর বলা হচ্ছে
জীবনে একবার বিশেষ কাজে তিনি কুন্নগর পর্যন্ত গিয়েছিলেন। তাহলে যদি পরীক্ষায় আসে যে মামা জীবনে কলকাতার বাইরে কোথায় গিয়েছিলেন, কুন্নগর পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। তো মামা যদি মনু হইতেন, তো মনু সংহিতা বলতে তোমার একটা বই আছে, তোমরা এই গল্পটার শব্দার্থ টিকাতে গেলে এই সবগুলা জিনিসের ব্যাখ্যা পেয়ে যাবা। মনু সংহিতা বলতে বই আছে। তো বলা হচ্ছে মামা যদি মনু হইতেন এবং তিনি যদি তার সংহিতা লিখতেন, তাহলে সেখানে হাবড়ার পুল পার হওয়াটা তার সংহিতায় নিষেধ করে দিতেন। বলা হচ্ছে মনু সংহিতায় অনেক জায়গা ব্যাপী মানে এটার প্রসার দেখানো হচ্ছে। তো মামা যদি মনু সংহিতার মনু হইতেন, লেখালেখি করতেন, তিনি বলতেন যে হাবড়ার পুলের পরে আর বেশি যাওয়ার দরকার নেই, কারণ তিনি বেশি যেতে পছন্দ করেন না। এই কথাটাকে এই মেসেজে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়ে আসবো, সাহস করিয়া প্রস্তাব করিতে পারলাম না। তো তার মনে একটু ইচ্ছা হচ্ছে যে মেয়েটার কথাবার্তা শুনলাম, একটু দেখে আসি যার সাথে বিয়ে হবে, কিন্তু আর সাহস করে বলতে পারে নাই। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইলো সে আমার বিনু দাদা, আমার পিস্তুত ভাই। তাহলে বিনু দাদা কে? তার পিস্তুত ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। তাহলে কার রুচি ও দক্ষতার উপরে অনুপম 16 আনা নির্ভর করতে পারে? সে হচ্ছে তার ভাই বিনু দাদা, পিস্তুত ভাই, মানে পিসির ছেলে, মানে আমরা বাংলায় যেটাকে বলি ফুফাতো ভাই টাইপের। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আট। এটা পরীক্ষায় আসে, কার ভাষাটা অত্যন্ত আট? বিনু দাদার। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। অর্থাৎ প্রজাপতি এবং পঞ্চস্বর অর্থাৎ বিয়ের দেবতা, প্রেমের দেবতা, ভাগ্য দেবতা সবাই তার জন্য প্রস্তুত আছে, মানে তার বিয়ে নিয়ে আর কোনো ঝামেলা নেই। বিনু দাদার যদু পছন্দ হয়েছে, তার মানে এখানে বিয়ে করাই যায়। বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকে কলিকাতায় আসিতে হইল। বলা হচ্ছে যে দেখো, মানে এটা বলা উচিত না, কিন্তু মানে কাহিনী হয় কি যে ছেলেরা মেয়ের বাসায় যায়, কিন্তু মেয়েদেরকে তারা কলকাতায় আনছে। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণেই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়ে যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, চুল কাছা গুফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। তার মানে কল্যাণীর বাবার কথা বলা হচ্ছে, মেয়ের বাবা, যে মেয়ের কথা এখনো আসে নাই, নাম আসবে একটু পরে। তো বলা হচ্ছে তার যে শ্বশুর মশাই, ওই লোক, ওই যে সরিষ যে হচ্ছে বিয়েটা নিয়ে আসছে তার বন্ধুর উপর কতটা বিশ্বাস, বিয়ের 3 দিন আগে ওই লোক অনুপমকে দেখে আশীর্বাদ করে গিয়েছেন। এবং লোকটা দেখতে স্মার্ট, ভিড়ের মধ্যে থাকলে ওর দেখলেই বোঝা যাবে যে এইটাই হচ্ছে তার শ্বশুর, এবং তার নাম শম্ভুনাথ সেন। লোকটা দেখতে অনেক স্মার্ট। তারপরে দেখো, আশা করি আমাকে দেখিয়ে তিনি খুশি হয়েছিলেন। বুঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বললেন যেন তাহাতে পুরো জোর দিয়া বলেন নাই। মামার মুখ তখন অনর্গল ছুটিতে ছিল। ধনে মানে আমাদের স্থান যে এই শহরে কারোর চেয়ে কম নয়, সেটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। শম্ভুনাথ বাবু এই কথায় একেবারে যোগী দিলেন না। কোনো ফাঁকে একটা হু বা হা কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। বলা হচ্ছে এত, মানে তার মামা বলতেছে যে আমাদের টাকা পয়সার অভাব নেই, আমাদের এই শহরে এই আছে ওই আছে, এই আছে ওই আছে, মানে ধনী হিসাবে নিজেদেরকে জাহির করতে চাচ্ছেন। এবং এটা শুনে শম্ভুনাথ সেন, মেয়ের বাবা, তাদের সম্পত্তি নিয়ে কোনো কথাই বলেন নাই। তো সে বলছে যে আমি হলে থেমে যেতাম, যে আর বলতাম না, এক লোক দাম দেয় না, কিন্তু মামা তো থামবার পাত্র না। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়ে ভাবিলেন লোকটা নিতান্তই নির্জীব। তাহলে নির্জীব বলতে কাকার কথা বলা হচ্ছে? শম্ভুনাথ সেন। একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়ের আর যাই থাকুক, তেজ থাকাটা দোষের, এটা পরীক্ষা আসে। বেহাই সম্প্রদায়ের কি থাকাটা দোষের? তেজ। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতে তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। তো শম্ভুনাথ বাবু যখন যাচ্ছেন তখন আমরা করি কি, বাসায় মেহমান আসলে আমরা তাদেরকে গাড়ি পর্যন্ত উঠাই দিই। তার মামা উপর থেকে হাত দিয়ে বিদায় দিয়ে দিচ্ছেন, আর নিচে যায় নাই। অর্থাৎ যতটুকু সম্মান করার কথা ছিল শম্ভুনাথ সেনকে, তারা ততটুকু সম্মান করেন নাই। পণ সম্বন্ধে দুই পক্ষ পাকাপাকি কথা ঠিক হয়ে গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করিয়া থাকেন। কথাবার্তায় কোথাও তিনি ফাঁকফোকর রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত বড়ি এবং সোনা কত দরের হইবে তাও একেবারে বাদাবাদি হইয়া গিয়েছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। পরে বলা হচ্ছে যে মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ। তো সে বলতেছে যে এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ, মানে স্থূল বলতে সে ছোট করে দেখাচ্ছে যে এই পণের বিষয়টাও বিবাহের একটা বড় অংশ। এটা ভেবে তার মানে মনে একটু কষ্টই বা অভিমানই লাগছে। সে অংশের ভার যার উপরে তিনি এক করও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। বলা হচ্ছে মামা যেই জায়গায় গেছে আমরা এই যৌতুক প্রথায় কখনোই
হেরে আসব না। এবং তিনি এই কারণে আমাদের গর্বের সামগ্রী, যে তিনি যেখানেই যান একেবারে জিতে ফিরে আসেন। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াই জিতিবেন, একেবারে ধরা কথা। এজন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারে এই যে ইহাতে যে বাচুক আর যে মরুক, বলা হচ্ছে যে অন্য লোকে যে সে বলছে যে কল্যাণীদের টাকা পয়সা নাই, এরপরেও সে জোর করে আনবে, এতে তাদের ফ্যামিলি বাচুক মরুক এটা তাদের বিষয়। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল, বাহক এত কলেজে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। অনেক মানুষ আসছে গায়ে হলুদে, তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হবে সে কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। বলছে যে এত মানুষ আসছে তাদের গায়ে হলুদে, বিয়ের দিন এত মানুষ গেলে একেবারে মানে কল্যাণীদের যে কি অবস্থা হবে এটা ভেবে তারা একযোগে তার মা এবং তার মামা হাসাহাসি করছেন। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি, এগুলা এই লাইনগুলোকে একটু মাথায় রাখবা, এগুলা থেকে এমসিকিউ আসে। যে বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীতের সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠিলাম। আংটিতে, হারেতে, জরি জহরাতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্যগত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। বলা হচ্ছে এত পরিমাণ সে হচ্ছে অলংকার পড়েছে ছেলে হয়ে, এটা দেখে যেন মেয়ের পক্ষ চিন্তা করে যে না এদের এত টাকা পয়সা এবং এত দামি একটা মানুষ এসেছে, এইটা যেন তার শ্বশুর বাড়ির লোকরা ভাবে। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানটাতে বরযাত্রী জায়গার সংকুলান হওয়াই শক্ত, মানে বরযাত্রী জায়গা হচ্ছে না, তারপরে সমস্ত আয়োজন নিতান্তই মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটা নিতাই মানে নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়, মুখে তো কথাই নেই, মানে সে যে বিনয় দেখাচ্ছে তার আরেকটু বিনয় দেখানোর দরকার ছেলেদের প্রতি, এটা দেখাচ্ছে না। শম্ভুনাথ বাবুর ব্যবহারটা নেহাত ঠান্ডা। বলা হচ্ছে কোমরে চাদর বাঁধা, তাহলে শম্ভুনাথ সেনের কোমরে কি বাঁধা? চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মাথায় চুল কম, মিশকালো এবং বিপুল শরীর, তার একটা উকিল বন্ধু। তাহলে এই শম্ভুনাথ সেনের বন্ধু ছিল উকিল। যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাসে গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গুড়াতেই একটা এসপার ওসপার হয়ে যেত। বলা হচ্ছে শম্ভুনাথ সেনের বন্ধু যে ছিল সেই লোক যদি সবাইকে প্রণাম করিয়া একেবারে আপ্যায়ন করে শুরুতে না ঢুকাইতে, তাহলে বিয়ে ওই জায়গায় ভেঙে যেত, তার মামার পছন্দ হয় নাই। আমি সবাই বসিবার কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথ সেনকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। অর্থাৎ সেখানে কি কথা হচ্ছে সে জানে না। ব্যাপারখানা এই সকলের না হোক, কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তার ভয়, তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন, বিবাহ কার্য শেষ হয়ে গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। বাড়ি ভরা সৌগাত, লোক বিদায় প্রবৃত্তি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গিয়েছে, তাহাতে মামা ঠিক করিয়াছিল দেওয়া থোয়া সম্বন্ধে এই লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না। সেজন্য বাড়ির শেখরাকে শুদ্ধ সঙ্গে আনিয়েছিলেন। পাশের ঘরে গিয়ে দেখিলাম মামা এক তক্ত পুষে এবং শেখরা তাহার দাড়িপাল্লা কষ্টিপাতর প্রবৃত্তি লইয়া মেজে বসিয়ে আছে। তো বলা হচ্ছে যে মামার জীবনের লক্ষ্য একটাই ছিল যে আমরা কোনোভাবে ঠকবো না। সো এমনিতেই তাদের যে অবস্থা, মানে বাসায় মধ্যম রকমের একটা আয়োজন করেছে, হুটহাট করে নাই। সো শুধুমাত্র তার কথার উপরে যৌতুকের বিষয়টা তিনি স্থির থাকতে পারছেন না। তিনি বলছেন যে না, আমি একেবারে শেকরা দিয়ে মেপে ঝুঁকে দেখব যে এখানে আসলে সব কিছু পরিমাণ মতো দেয়া আছে কিনা, এবং সেই অনুযায়ী তিনি একটা শেকরাকে নিয়ে পাশের ঘরে রেখেছেন এবং সেখানে তিনি ওই যৌতুকের স্বর্ণগুলোকে পরখ করে দেখতে চান তারা স্বর্ণের পরিবর্তে এমিটেন্স দিয়ে দিচ্ছে কিনা। সো এগুলা একটু চেক করার জন্য হচ্ছে শেখরা নিয়ে এসেছিলেন এবং এই জায়গাটাতেই ঝামেলা ঘটে। এইটাতে শম্ভুনাথ সেন মাইন্ড করে এবং জামাইকে নিয়ে এসে যে আপনি একটু দেখেন। আমি মাথা হেড করিয়া চুপ করিয়া রইলাম। মামা বলিলেন, ও আবার কি বলিবে, আমি যা বলিব তাই হবে। শম্ভুনাথ বাবু আমার দিকে চাইয়া কইলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই। আমি একটু ঘাড় নাড়িবার ইঙ্গিতে জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার, মানে মামার কথাই হবে। সে জামাইকে জিজ্ঞেস করলো, জামাই আপনি কি বলেন? জামাই বলছে, এই বিষয়ে আমার কোনো কিছু বলার নাই। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়ে আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে, ও সবাই বসুক। শম্ভুনাথ বলিলেন, না সবাই না, এখানেই বসিতে হবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছা বাঁধা গহনা আনিয়ে তক্তপোষের উপর মেলিয়ে ধরিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। শেখরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, এ আর দেখিব কি, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহার হয় না। এই বলিয়া সে মকরমুখ একটা
মখর মুখ মোটা একখানা বালায় একটু চাপ দিয়ে দেখাইলো তাহা বাকিয়া যায়। তো সে বলল যে মেয়ে পক্ষের গয়নার কি দেখবো, শম্ভুনাথ সেন তার মেয়ের গলা থেকে সব গয়না খুলে একটা গামছাতে এনে সবাইকে দেখিয়েছে। সে একটা দেখে বলছে এটা দেখার কিছু নাই, এটা আগের আমলের স্বর্ণ, এগুলা পিওর। তারপরে মকর মুখ মানে কুমিরের মতো দেখতে একটা বালা ছিল হাতের, এটাতে চাপ দেওয়াতে এটা বাঁকা হয়ে গেছে। মামা তখনই তার নোট বইয়ের গহনাগুলো ফর্দ টুকিয়ে লইলেন, পাছে যাহা দেখানো হইলো তাহার মানে কোনোটা কম পড়ে যায়। সো সে খাতায় নোট করে নিয়েছে কি কি দিবে, পরে যদি এবার এখান থেকে দুই একটা কম পড়ে যায়, হিসাব করিয়া দেখিলেন গহনা যা পরিমাণে দেওয়ার কথা এগুলো সংখ্যায় দরে এবং ভারে অনেক বেশি। বলছে যে তারা যা দিবে বলছে তার চেয়ে বেশি দিচ্ছে। গহনাগুলির মধ্যে একজোড়া ইয়ারিং ছিল, শম্ভুনাথ সেইটা শেখরার হাতে দিয়ে বলিলেন এইটা একবার পরখ করিয়া দেখো। শেখরা কহিল ইহা বিলাতি মাল, ইহাতে সোনার বাগ সামান্যই আছে। শম্ভুনাথ বাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়ে বলিলেন এটা আপনারা রাখিয়া দেন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়ে কন্যাকে তারা আশীর্বাদ করেছিলেন। তো মামা অনেক লজ্জা পেল, অর্থাৎ সে মানে তার স্বর্ণগুলা পিওর এবং ছেলেপক্ষ অনুপমরা যে স্বর্ণ দিয়েছিল সেটা শেখরারে দেওয়াতে শেখরা বললো যে এটা বেশি, এটা ভালো স্বর্ণ না। তখন বললো যে আপনাদের স্বর্ণ আপনারা রেখে দেন। এটা দেখে তো সে খুব লজ্জা পেল। মামার মুখ লাল হয়ে উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দের সম্মুখ হইতে বঞ্চিত হইলেন। বলা হচ্ছে যে দরিদ্র লোক তারা ঠকাতে চাবে কিন্তু তিনি ঠকবেন না, এই আনন্দ থেকে তিনি মানে সরে গেলেন। তাহার উপরে কিছু উপরি পাওনা জুটিল, এখানে তিনি কিছুটা অপমানিত হলেন। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন অনুপম যাও তুমি সবাই গিয়ে বসো গিয়ে। শম্ভুনাথ বাবু বলিলেন না এখন সবাই বসতে হবে না, চলুন আগে আপনাদের খাওয়াই দিই। মামা বলিলেন সে কি কথা, লগ্ন? শম্ভুনাথ বাবু বলিলেন সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের কিন্তু ভেতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রারাও আহার হইয়া গেল। আয়োজনের আড়ম্বর ছিল না কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হইল। সো সে বলল যে চলো আপনাদেরকে খাওয়াই দিই। তখন সে বলতেছে যে খাওয়াবেন, তাহলে লগ্ন চলে যাবে, তো বিয়ের তো একটা টাইম আছে। সে বলছে ওটা নিয়ে চিন্তা করবেন না, আগে খাওয়াই দিই। এবং খেয়ে সবাই তৃপ্তি বোধ করলো। আয়োজন বড় না হলেও খানা দানা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্বাদু। বরযাত্রাদের খাওয়া শেষ হলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন ও কি কথা, বিবাহর পূর্বে বর খাইবে কেমন করিয়ে? এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাইয়া বলিলেন তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপ মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসিতে পারলাম না। সবাই খাইছে, ওই বিয়েতে খায় নাই শুধু অনুপম। বিবাহ বাড়িতে শুধুমাত্র অনুপম খায় নাই, বাকি সবাই খাওয়া দাওয়া করেছে। তখন শম্ভুনাথ বাবু মামাকে বলিলেন আপনাদিগকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হয়ে গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছে করি না। এখন তবে মামা বলিলেন তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বলিলেন তবে আপনাদের গাড়ি বলিয়া দেই। বলা হচ্ছে যে চলুন বিয়েতে যাই। তো শম্ভুনাথ বাবু বলছে গাড়ি টিকে দেই, বিয়ে করা লাগবে না। আর তোরা মামা আশ্চর্য হয়ে বললেন ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ কহিলেন ঠাট্টা তো আপনি করিয়া সারিয়েছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। চমৎকার লাইন, একটা কি টুইস্ট দিল যে ঠাট্টা তো আপনি অলরেডি করে ফেলছেন স্বর্ণ গহনা নিয়ে, ঠাট্টার সম্পর্ক আর আমি স্থায়ী করতে যাচ্ছি না। ফুটেন আমার বাসা থেকে। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রইলেন। শম্ভুনাথ কহিলেন আমার কন্যার গহনা আমি চুরি করিব, এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কে হই না। তারপরে যা হইল আমি বলতে ইচ্ছা করি না। ঝাড় লুণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রের দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হয়ে গেল। দক্ষ যজ্ঞের শালা বলতে মানে পুরো বিয়ে বাড়ির সব কিছু বরযাত্রী যারা ছিল বিয়ে দিবে না দেখে তারা সব কিছু ভেঙে চড়ে একাকার করে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ওই লোক তো আর বিয়ে দিবে না। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন, চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না। অব্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়ে কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। বলা হচ্ছে এখন আর গান বাজনা ঝড়বাতি কিছুই নাই, সবাই ঠান্ডাভাবে চলিতেছে। বাড়ির সকলে তো রাগিয়ে আগুন। কন্যার পিতার এত গুমর, কলি যে চার পায়া হয়ে আসিল। সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া, কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কি? তো তারা বলতেছে এই মেয়ের বিয়ে কিভাবে দেন, দেখে নিব, আমাদের কাছে বিয়ে দিলেন না, এত অপমান। কিন্তু যে লোকে মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছা নাই তারে আর আপনি মেয়ের বিয়ে হবে না এই ভয় দেখিয়ে লাভ আছে? ওর তো বিয়ে না হলেও সমস্যা নাই।
সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছেন। তার মানে দেখো, মানে বিয়ের আসর থেকে স্বামীকে ফিরাইয়া দিবে মেয়ের বাপ, এরকম বাংলাদেশে ঘটনা খুব কম হয়েছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ, মানে এত ভালো একটা ছেলে সে, এত বড় কলঙ্কের দাগ। কোন নষ্টগ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল। বরযাত্রীর এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াই দিল। পাকযন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়ে ফেলিয়ে দিয়ে আসিতে পারিলে তবে আফসোস মিটিত। বলতে হচ্ছে বিয়ে তো দিল না, কিন্তু চাঞ্চে ওদের খাবার দাবার যা আয়োজন করেছিল তা যেন নষ্ট না হয় আমাদেরকে খাওয়াই দিল। আমরা যদি পুরো রান্না বাড়া ওইখানে ফেলাই দিয়ে আসতে পারতাম, নষ্ট করতে পারতাম, তাহলে তৃপ্তি হইতো। বিবাহর চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। হিতৌষীরা মানে যারা ভালো লোক তারা বুঝাই দিল, তাহা হইলে তামাশার মানে যেটুকু বাকি আছে পুরা হইবে। বলা বাহাল্য আমিও খুব রাগিয়ে গিয়েছিলাম। কোনো গতিকে সম্মুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন। গুফের রেখায় তা দিতে দিতে এইটাকেই কেবল কামনা করিতে লাগলাম। সে তার গুফে তা দিতে দিতে ভাবতেছে এই লোক, মানে সেও রেগে গেছে তার এই শ্বশুর বাড়ির প্রতি, ভাবতেছে সম্মুনাথ সেন আমাদের পায়ে ধরে এসে পড়বে যে আমাদের মেয়েকে বিয়ে করেন, ভুল হয়ে গেছে, এটা ভাবতে লাগছে। তারপরে সে বলছে কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের, তাহলে আক্রোশের রং কি কালো? পাশাপাশি আরেকটা স্রোত বইতেছিল যেটার রং একেবারেই কালো নয়। সমস্ত মন সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়েছিল। এখনো যে তাহাকে কিছুতে টানিতে ফিরে, মানে বলা হচ্ছে যে এর মধ্যে তার একটা আফসুস, মেয়েটার সাথে বিয়ে হবে, সেই মেয়েটা দেখতে কেমন সে তো দেখতে পেল না। দেয়ালটুকুর আড়ালে বাহির হইয়া বাহির, মানে এখানে বলছে সমস্ত মন যে অপরিচিতার পানে ছুটিয়া গিয়েছিল, এখনো যে তাহাকে কিছুতেই টানিয়ে ফিরাইতে পারি না। দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গো। সো বলা হচ্ছে যে দেয়ালের ওই দিকেই মেয়েটা ছিল। কপালে তার চন্দনাকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব। আমার কল্পনা লুকের কল্পলতাটি, এগুলো একটু মাথায় রাখবে, এগুলো পরীক্ষায় আসবে। কল্পনা লুকের কল্পলতাটি বসন্তের, এই যে বসন্ত ঋতুর কথা বলা হচ্ছে, সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে গন্ধ পাই, পাতার শব্দ শুনি। হাওয়া আসে গন্ধ পাই, কিসের শব্দ শোনা যায়? পাতার শব্দ শুনি। কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময়ে এই এক পদক্ষেপের দূরত্বটা এক মুহূর্তে অসীম হইয়া উঠল। মানে একটু হলেই বিয়েটা হয়ে যেত, এখন এটা কত বড় একটা গ্যাপ হয়ে গেল। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বিনু দাদার বর্ণনার ভাষাটা অত্যন্ত সংকীর্ণ বলিয়েই তার প্রত্যেকটি কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়ে দিয়েছিল। বলা হচ্ছে যে এর মধ্যে, মানে এখন পর্যন্ত যতটুকু গল্প আলোচনা করছি মধ্যে 2-1 লাইন মিস গেছে, বাট পুরো গল্পটা তুমি বুঝে যাবা, এবং পুরো গল্পটা আজকের ক্লাস করার পরে তুমি এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য A to Z শেষ হয়ে যাবে। আমরা আমাদের পেইড ব্যাচে চেষ্টা করছি প্রতিটা লাইনকে ভেঙে ভেঙে পড়াতে, যেন MCQ, CQ কিংবা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষাগুলোতেও তুমি দারুণ স্কোর করতে পারো। সো বলা হচ্ছে যে বিনু দাদার কাছে তিনি গিয়ে মেয়ের সম্পর্কে শুনেছিলেন। বিনু দাদা তো এসে বলেছিল যে মেয়েটা একবারে খাসা, 16 আনা নির্ভর করতে পারে তিনি বিনু দাদার কথার উপরে। সো বিনু দাদার কথাগুলো এখন তিনি শুনছেন। বলছে বুঝিয়েছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্ত অস্পষ্ট হইয়া রইল। বাহিরে সে তো ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এই জন্য মন সেদিনের সেই বিবাহর সবার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘশ্বাস মানে ফেলিয়া বেড়াইতে লাগিল। সে মেয়ের কোনো ছবি দেখিল না, মানে মেয়ের কোনো ছবি তার কাছে নাই, এবং মেয়ের ছবি না দেখলে মেয়েটাকে তো সে মনের মধ্যে কল্পনাও করতে পারছে না যে মেয়েটা আসলে কেমন হবে। সো এখনো তার চিন্তা ভাবনা ওই বিবাহ মানে সবার আশেপাশেই ঘুরে বেড়ায় ভূতের মতো। পরীক্ষা যদি আসে কিসের মতো? ভূতের মতো। হরিশের কাছে শুনিয়াছে মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হয়েছিল, পছন্দ করিয়েছে বই কিনা, না করিবার তো কোনো কারণ। বলা হচ্ছে হরিশ বলছিল তোর ছবিটা মেয়েটাকে দেখছিল, আবার সে ভাবতে যে মেয়েটি কি পছন্দ করেছিল, আবার সে নিজে নিজে বলছে পছন্দ করার তো কোনো, না করার তো কোনো কারণ নাই। আমার মনে হয় সে ছবি দেখিয়ে তার একটি বাক্সের মধ্যে লুকানো আছে। হ্যাঁ, ভাবতেছে যে ছবিটা এখনো মেয়েটা একটা বাক্সের মধ্যে লুকায় রাখছে। একলা করে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটা খুলিয়া দেখে না? বলা হচ্ছে সে বাক্সের মধ্যে লুকায় রাখছে, এবং কোনো একদিন সে লুকায় দেখে যে এই ছেলেটার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, হলো না। যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপরে কি তার মুখের 2 ধার দিয়ে এলো চুল আসিয়া পড়ে না? হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি করিয়া সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটি লুকায় ফেলে না? এনে অনুপম সে নিজে নিজে কল্পনা করতেছে যে তার ছবি নিয়ে সে খুব ফিলিংসে আছে। দিন যায়, 1 বৎসর গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে কোনো কথা তুলিতে পারেন না। মার ইচ্ছা ছিল মামার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়ে যাইবে তখন বিবাহর চেষ্টা করিবে। এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়েছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। শুনিয়া
আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে লাগিলাম, সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়। তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন, আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনো দিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের 2 চক্ষু জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়ে বলে, কই কিছুই তো হয়নি বাবা। বাবার এক মেয়ে যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হয়ে পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সইল না। তো সেই যে মেয়েটার অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো, তো বলা হচ্ছে যে মেয়ের এই দুঃখ কষ্ট দেখে বাপের মনে আর সইল না এবং বাবা আইসা তার সাথে বিয়ের সম্বন্ধ আবার করবে, সে এটা কল্পনা করতেছে এখন। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটি বইতেছে, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফুস করিয়া উঠিল। সে বলিল, বেশ তো, আরেকবার বিবাহের আসর সাজানো হোক, আলোচনা হোক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টুপর পায়ে দলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া আসো। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র মানে সাদা, সে রাজহংসের রূপ ধরিয়া, তাহলে রাজহংসের রূপ কি দিয়ে ধরেছে? চোখের জলের মতো রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করি আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়েছিলাম, তেমন করি আমাকে একবার উড়াইয়া যাইতে দাও। আমি বিরোহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গো। তারপর দুঃখের রাত পোহাইল, নববর্ষের জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল। এবারে দেয়ালটার বাহিরে রইল সমস্ত পৃথিবীর আর সবাই, আর ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে আমার কথাটি ফুরালো। মানে সে এখনো কল্পনা করতেছে যে শম্ভুনাথ সেন আসবে, আইসা বলবে চলো হোক আবার বিয়ে। তারা দলবল নিয়ে যাবে, মেয়েটি দেখবে, তাদের মানে মনের মধ্যে একটা জোয়ার আসবে। তারপর সে সেই দরজা, মানে যেই দেয়ালের বাইরে থেকে সে ভাবছিল যে দেয়ালের ওই পাশে মেয়েটি আছে, সে দরজা জানালা খুলে গেল এবং গিয়ে মেয়েটিকে দেখলো। দেখার পরে সে বলল যে আমার গল্প ফুরালো, আসলে এটা তো হবে না বা হয় না। কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না, যেখানে আসিয়া তা অফুরান হয়ে গেল, সেখানের বিবরণ একটু দিয়ে আমার লেখা শেষ করি। তো সে বলছে এটা তো আমার কল্পনা, কিন্তু টুইস্ট আছে, গল্পের এখনো শেষ নাই। তো বলছে, মাকে লইয়া তীর্থে চলিয়েছিলাম, আমার উপরেই ভার ছিল, কারণ মামা এবারে হাবড়ার পুল পার হন নাই। তো বলা হচ্ছে মাকে নিয়ে সে তীর্থে যাবে, তার মামা তো কলকাতার বাইরে বেশি একটা যায় নাই, তো এইবার আর বেশি দূর যান নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমানি বাজিতেছিল। হঠাৎ একটা কোন স্টেশনে জাগিয়ে উঠিলাম, আলোতে অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত আর সবই অজানা অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরাইয়া এই পৃথিবীটাকে যে কত অচেনা এবং যাহা চারিদিকে তাহা যে কত বহু দূরে তাহাতে দেখাইয়া দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছিলেন, আলোর নিচে সবুজ পর্দা টানা। কি কালার পর্দা টানা? পরীক্ষা আসলে সবুজ পর্দা টানা। তুরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রয়েছে, তাহারা যেন স্বপ্ন লোকের উলট পালট আসবাব। সবুজ প্রদোষ মানে সন্ধ্যা, সবুজ প্রদোষ মিটমাট আলোতে, সবুজ প্রদোষের মিটমাট আলোতে থাকা এবং নানা থাকার মাঝখানে কেমন করিয়া হইয়া। তো এইখানে একটা বর্ণনা দিতেছে যে ট্রেনের মধ্যে ঘুমাইতেছিল, হালকা সন্ধ্যা হয়েছে, ওইখানে এক লুণ্ঠ বা এক চক্ষু লুণ্ঠন দেখা যায়, ওই যে গাড়িকে ক্লিয়ারেন্স দেওয়ার জন্য যে সন্ধ্যাবেলায় বাতি দেখায়। সো এইগুলো নিয়ে কথাবার্তা বলতেছিল যে আসবাবপত্র আছে আশেপাশে। এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাজ্যে কে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমন করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটি কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটা শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলা যাবে না। কেবল একটি মানুষের গলা শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনিনি বলা। এই জায়গায় সে একটু ফিলিংসে পড়ে গেছে, এটার কথা বলছে যে এমন একটা অপরিচিত জায়গায় এমন একটা সুন্দর কণ্ঠ, বাঙালি মেয়ের কণ্ঠ যে কত সুন্দর, অপরিচিত জায়গায় এরকম শুনলে বোঝা যায়। এই শুধুমাত্র একটা গলা এই বলিয়ে থেমে থাকতে যান না, এটা একটা সুন্দর মধুর তৃপ্তি তার কাছে। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। তাহলে পরীক্ষা যদি আসে অনুপমের কাছে সত্য কি, সেটা হচ্ছে গলার স্বর। রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর তারই চেহারা। তাহলে এই যে অন্তরতম অনির্বচনীয়, এগুলো একটু মাথায় রাখবে, এগুলো পরীক্ষা আসে, তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানলা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল, গাড়ি চলিল। আমি জানালার কাছে এসে বসলাম। সো সেই গলাটা শুনে সে জানালা দিয়ে তাকালো যে কে বললো, কোন মেয়ে এই কথা বললো, কিন্তু সে কিছু দেখলো না। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটা হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। সে যেন এই তারাময়ী রাত্রির মতো
আবৃত্ত করিয়া ধরে কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। অগ সুর রচনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ, কি আশ্চর্য পরিপূর্ণ তুমি চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তাহার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কোমলতায় এটুকু দাগ পড়ে নাই। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল। পরীক্ষায় যদি আসে গাড়ি কিসে তাল দিতে দিতে চলিল? লোহার মৃদঙ্গে। আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম, তাহার একটি মাত্র ধোঁয়া, গাড়িতে জায়গা আছে। আছে কি জায়গা? জায়গা আছে কি? জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাকে চেনে না, কাকেও চেনে না, তো বলা হচ্ছে অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র। তাহলে পরীক্ষায় যদি আসে না চেনাটুকু কি মাত্র? না চেনাটুকুকে কুয়াশার সাথে তুলনা করা হচ্ছে। সে যে মায়া, সেটা ছিন্ন হইলে যে চেনার আর অন্ত নাই। ওগো সুধাময় সুর, সে হৃদয়ে অপরূপ রূপ তুমি, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, শীঘ্রই আসিতে ডাকিয়াছ, শীঘ্রই আসিয়াছি, এক নিমেষও দেরি করি না। তো সে নিজে নিজেই কল্পনা করতেছে যে এই মেয়েটা কে, তার গলার রূপ এত সুন্দর, এত ভালো লাগতেছে, আমি আসছি তোমার ডাক শুনে, তুমি কই? মনের মধ্যে কল্পনা করতেছে আর ভাবতেছে যে অনেক সময় আমরা ট্রেনে গেলে ফ্রি থাকি না, অনেক কিছু ভাবি, তো সেই জিনিসটা ভাবতেছে। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না, প্রায় প্রতি স্টেশনে একবার মুখ বাড়াইয়া দেখলাম, ভয় হইতে লাগলো, যাহাকে দেখিলাম না সে পাছে রাত্রে নামিয়া যায়। তো তার মধ্যে মানে সবসময় ভয় যে বিয়ের সময় নায়িকাকে দেখলাম না, এখন আবার আমি যার কণ্ঠ শুনে এত ভালো লাগলো, যে এত মধুর কণ্ঠ, জায়গা আছে, কই? সে যদি রাত্রের মধ্যে কোনো স্টেশনে নামে যায়, তার ভয়। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে, তো একটা গাড়ি পরিবর্তন করে আরেক গাড়িতে যায়। আমি ফার্স্ট ক্লাসের টিকিট মনে আশা করেছিলাম, ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আর্দালি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করতেছে। বলা হচ্ছে যে তৎকালীন সময়ে ইংরেজদের শাসন ছিল, তো সাহেবরা তাদের মানে আসবাবপত্র নিয়ে ফার্স্ট ক্লাস গাড়িতে উঠবে বলে রেডি করতেছেন, কিন্তু সে টিকিট কেটেও সেখানে যেতে পারছে না। কোনো এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হয়েছেন, 2-3 মিনিট পরেই গাড়ি আসিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশাতে করিতে হইবে। মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়িলাম। সব গাড়িতেই ভিড়, দাঁড়ে দাঁড়ে উকি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটা মেয়ে আমার দিকে লক্ষ্য করিয়া বলিল, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। কোন ক্লাসের? সেকেন্ড ক্লাসে থাকা মেয়েটা বলল, আপনারা আমাদের দিকে আসেন না, আমাদের দিকে জায়গা আছে। অর্থাৎ ছেলে এবং ছেলের মাকে হাঁটাহাঁটি করতে দেখে মেয়েটা ডাক দিল। আমি তো চমকে উঠিলাম, সে আশ্চর্য মধুর কণ্ঠ। তো তার কাছে মনে হইল, আর ওই গতকালকে রাতের কণ্ঠ, গানের ধোয়া, জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না, আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। সে মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমার বিছানাপত্র টানিয়া লইল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনেই পড়িয়া রইল, গ্রাহ্যই করিলাম না। ছবি তোলার একটা ক্যামেরা সে স্টেশনে ফেলে এসেছিল। তো বলা হচ্ছে যে তারা যখন গাড়িতে উঠবে, সে এত বড় অপদার্থ, ওই যে সারা জীবন ঘরে ঘরে মানুষ হয়েছে, কুলে কুলে মানুষ হয়েছে, বাইরে যায় নাই, তো সে তার জিনিসপত্র দিতে পারতেছে না তাড়াতাড়ি। সো কুলিদের থেকে নেওয়ার সময় মেয়েটা তাকে সাহায্য করল। তারপরে কি লিখিব জানি না, আমার মনের মধ্যে একটা অখণ্ড আনন্দের ছবি আছে। তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছে করে না, বলে এত লিখতে মন চাচ্ছে না। এবার সেই সুরটিকে চোখে দেখিলাম, তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল। মায়ের মুখের দিকে চাইলাম, দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও যেন এটুকু ভার চাপাইয়া দেয় না। ইহার গতি সহজ, দীপ্তি নির্মূল, সৌন্দর্যের সৌচিতা অপূর্ব বা সুচিতা, ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই। তাহলে এই জিনিসটা মানে নায়িকাকে নিয়ে গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব, এগুলোকে একটু পড়বা, যে গতি কেমন ছিল, দীপ্তি ছিল কেমন, নির্মল, সৌন্দর্যের সুচিতা কেমন ছিল, অপূর্ব, এগুলোকে একটু মাথায় রাখবা। কোথাও জরিমা নাই, মানে তার কোথাও খাদ নাই। আমি দেখতেছি বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমন কি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাও ঠিক করে বলিতে পারবে না। এটা খুব সত্য যে তার বেশভূষায় এমন কিছুই ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করে চোখে পড়িবে। বলা হচ্ছে মেয়েটা এত সুন্দর, তার কাপড় চোপড়ের দিকে চোখ যাবে, কি রঙের কাপড় পরছে ওটা বলতে পারবো না। তারপর বলা হচ্ছে যে সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জরির মতো সকল মানে সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। বলা হচ্ছে তাকে রজনীগন্ধা ফুলের সাথে সে তুলনা করেছে। বলা হচ্ছে যে সে আশেপাশের সব মানুষের মধ্যে তাকেই চোখে পড়ছে সবার। তারপর বলা হচ্ছে যে
তাহার হাসি এবং কথার আর অন্ত ছিল না। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম। যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলে মানুষের সঙ্গে ছেলে মানুষের কথা। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়েছিল। সঙ্গে কতকগুলো ছবিওয়ালা ছেলেদের গল্পের বই। তাহারই কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাকে ধরিয়া পড়িল। এ গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনিয়াছে। মেয়েরা কেন যে এত আগ্রহ তা বুঝিলাম। বলা হচ্ছে যে তারা অলরেডি 20 থেকে 25 বার মানে ওইখানে প্ল্যাটফর্মে ওই নায়িকার সাথে আরও কিছু মানে ওই মেয়েটির সাথে আরও কিছু বাচ্চা কাচ্চা ছিল। সো তাদের মধ্যে অনেকেই বলছিল যে একটা গল্প শোনাইবার কথা। সো এই গল্পটা তারা অলরেডি 20-25 বার শুনেছে। তারপরেও কেন শুনতে চায় সে বুঝতে পারছে এত মধুর কণ্ঠে যদি কেউ গল্প বলে, এত সুন্দর করে যদি কেউ চার্মিংভাবে পরিবেশটাকে গুছিয়ে রাখতে পারে, কেন মানুষ গল্প শুনবে না? সে সুধাকণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যেন শোনা হইয়া ওঠে। তা এটা একটু মাথায় রাখবা। মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা, তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠকরিয়া ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শুনে তখন গল্প নয় তাহাকেই শুনে। অর্থাৎ বলা হচ্ছে মেয়েরা যখন গল্প শুনে তখন গল্প নয় তাহাকেই শুনে। তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে। তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্যকিরণের সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে সে ওই তরুণীটির অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরের স্টেশনে পৌঁছাতেই খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানামুটকি নিয়ে লইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়ে নিতান্তই ছেলে মানুষের মতো করিয়া কলহাস্যে করিতে করিতে অসংকোচে খাইতে লাগলো। তাহলে সে কি কিনেছে? চানামুট কিনেছিল। উপকরণটার কথা মাথায় রাখো। তারপর বলা হচ্ছে কি যে আমার প্রকৃতি যে জাল দিয়ে বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানামুটো চাইয়া লইতে পারিলাম না, হাত বাড়িয়ে দিয়ে কেন আমার লোভ স্বীকার করিলাম না। তো সে বলছে যে তার মনে হচ্ছে যে মেয়েদের সাথে সে চানামুট খাইতে খাইতে আবার ছেলে মানুষই করছে, আমি কেন খুঁজে একটু চানামুট নিলাম না। মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দুমনা হইয়াছিলেন। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছুমাত্র সংকোচ নাই। বিশেষত এমন লুভির মতো খাইতেছে সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না। অথচ ইহাকে বেহাইয়া বলিয়াও তার ভ্রম হয় নাই। তার মনে হইল এ মেয়ের বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয় নাই। মা হঠাৎ কারো সঙ্গে আলাপ করিতে পারেন না, মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটিয়ে উঠিতে পারিছিলেন না। এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে আসিয়া থামিল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী এই স্টেশনে উঠিবার উদ্যোগ করিতেছে। গাড়িতে কোথাও জায়গা নাই। বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। সো তাদের ওই সাহেবদের একদল আসতেছে, গাড়িতে জায়গা নাই। তখন এই অনুপমরা যে জায়গায় বসেছে এই জায়গায় বারবার এসে উকি দিচ্ছে এবং অনুপমরা ভয় পাচ্ছে আমাদেরকে যদি উঠায় দেয়। গাড়ি ছাড়িবার কল্পকুতুক পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মকর্তা মানে রেলওয়ে কর্মচারী নাম লেখা 2খানা টিকিট গাড়ির 2 বেঞ্চের শিওরের কাছে লটকায় দিয়া আমাকে বলিল, এই গাড়ি 2 বেঞ্চ আগে হইতে 2 সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হয়ে উঠিলাম। মেয়েটি হিন্দিতে বলিল, না আমরা গাড়ি ছাড়িব না। সে লোকটি রুখ করিয়া বলল, না ছাড়িবার উপায় নেই। কিন্তু মেয়েটির চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়ে ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল। সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত, কিন্তু শুনিয়া আমি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগলাম। মেয়েটি উঠিয়া 2 চক্ষে অগ্নিবর্ষণ করিয়া বলিল, না আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। সো সে ভয়ে এইসব শুনে বলতেছে, আমি এত ভেজালে না ভাই, কুলি আসো আমরা চলে যাই। মেয়েটা বলতেছে, না আপনি বসে থাকবেন এইখানে। বলিয়া সে দ্বারের কাছে দাঁড়ায় স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল, এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা একথা মিথ্যা কথা বলিয়া নাম লেখা টিকিটটি খুলিয়া প্ল্যাটফর্মে ছিড়িয়া ফেলিয়া দিল। ইতিমধ্যে আর্দালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে। গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য আর্দালিকে প্রথমে ইশারা করিয়াছিল। তাহার পরে মেয়েটার মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা হইল জানি না। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইল, আর একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি তার দল বলা হচ্ছে যে তারপরে দেখা গেল যে ওই লোকটা আর আসলো না, গাড়ি ছাড়ার টাইম চলে গেছে, ওই সাহেবরা আর আসে নাই। মেয়েটি তার দলবল নিয়ে আবার এক পত্তন চানামুট খাইতে শুরু করিল। আর আমি লজ্জায় জানালার দিকে বাহিরে মুখ দিয়ে প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। কানপুরে গাড়ি আসিয়া থামিল। পরীক্ষা যদি বলে কোথায় গাড়ি আসিয়া থামিল? কানপুরে। আর এই কানপুরে কে থাকে? আমরা শুরুতে দেখেছি তার বন্ধু হরিশ কানপুরে থাকে। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিগকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল।
মা তখন আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি মা? মেয়েটি বলিল আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুইজনে চমকে উঠিলাম। তোমার বাবা তিনি এখানকার ডাক্তার, তাহার নাম শম্ভুনাথ সেন। তারপরে সবাই নামিয়া গেল। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে, হাত জোর করিয়াছি, মাথা হেট করিয়াছি। শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে আমি বিবাহ করিব না। আমি জিজ্ঞাসা করিলাম কেন? সে বলিল মাতৃ আজ্ঞা। তো বলা হচ্ছে যে ওই কথা শুনে তো তারা যে এই মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল। তো পরবর্তীতে মামা গুল্লি মার, আগে হচ্ছে আমার মাইয়া মানুষ, আগে হচ্ছে আমার প্রেম, আগে আমার ভালোবাসা। সো সে মামাকে দূরে রেখে সে এরপরে আরও অনেকবার মামার কথা বাদ দিয়ে এই কানপুরে এসেছে। কানপুরে এসে সে মেয়ের সাথে দেখা করেছে, মেয়ের বাবার সাথে কথা বলেছে, হাত পা ধরে ওই শম্ভুনাথ সেনকে সে রাজিও করিয়েছে। শম্ভুনাথ সেন বলছে যে ঠিক আছে। এখন বলছে আমার মামা বাদ দেন, আমি ভালো ছেলে, এদের কারণে বিয়ে হয় নাই, আপনি শ্বশুর মশাই আমার বিয়েটারে ব্যবস্থা করেন। শ্বশুরের মন গুলেছে। শম্ভুনাথ সেন বলছে ওকে তুমি বিয়ে করে। কিন্তু কল্যাণী বলছে আমি আর বিয়ে করবো না, মাতৃ আজ্ঞা আছে। মাতৃ আজ্ঞা মানে সে এখন দেশের সেবায় নিয়োজিত, ছোট বাচ্চাদেরকে পড়াবে, দেশের জন্য সে কাজ করবে, সেটাকে সে মাতৃ আজ্ঞা বলল। কি সর্বনাশ, এ পক্ষে মাতুল আছে নাকি? তো সে বলতেছে এখনো কি ঝামেলা, মাতুল মানে সমস্যা আছে নাকি? তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। সে বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে। কিন্তু আমি আশা ছাড়িতে পারলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোনো উপরের বাসি আমার সংসারের মধ্যে বাহির হইতে আসিল এবং সমস্ত সংসারে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছে, জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের ধোয়া হইয়া রহিল। তখন আমার বয়স ছিল 23, এখন হয়েছে 27। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রের অজানা কণ্ঠের মধুর জায়গা আছে, নিশ্চয়ই আছে, নাইলে দাঁড়াবো কোথায়। তাই বৎসরের পর বৎসর যায়, আমি এখানেই আছি, দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দেই। আর মনে বলে এই যে জায়গা আছে, ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। সো এখানে আসলে গল্পের মধ্যে আরও কয়েকটা লাইন, গাড়ি থেমে গিয়েছিল, মানে তোমার হচ্ছে কিছু পোকা এসেছিল, তো এখানে মধ্যে গল্পের কিছুটা অংশ বাদ গিয়েছে। বাট বাদ গেলেও আমি যেটুকু আলোচনা করেছি এটাই মূল গল্প। পরীক্ষায় আসলে এই আলোকেই তোমার লিখতে হবে। সো এইটুকু জানা থাকলে তোমার পুরো গল্পটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবং আমার মনে হয় কি গল্পটা তো এখানে শেষ করে দিয়েছে। আমার মনে হয় সে যদি আরও 4-5 বছর কল্যাণীর পিছনে টাইম ইনভেস্ট করে, একসময় কল্যাণী চিন্তা করবে আমারও বয়স হয়েছে, চলো বিয়ে করে ফেলি। বাট রবি ঠাকুর তো এই জায়গায় গল্পে একটা নাটকীয় ফিনিশিং দিয়েছে। শেষ হয়েও হইল না শেষ, তোমার মধ্যে একটা তৃপ্তি থাকবে, ইস কল্যাণী আর অনুপমের বিয়েটা হয়ে গেলে তো খুব দারুণ হতো। তো একজন গল্পকারের, ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের, একজন গল্পকারের সবচেয়ে বড় তৃপ্তির জায়গা এই জায়গায় যে সে তার লেখার মাধ্যমে একজন পাঠককে মুগ্ধ করে রাখতে পারে এবং শেষ দিকে পাঠক চিন্তায় পড়ে যায়, ইস এটা এমন হলে ভালো হইতো। এবং এটা কিন্তু নিছকই একটা গল্প, ঠিক আছে? সো তুমি বিশ্ববিদ্যালয় কিংবা এইচএসির জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠ পরিচিতিটা পড়ে ফেলবে এবং আমরা আমাদের যে পিডিএফটা দিব, পিডিএফে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠ পরিচিতি না, কবি পরিচিতি, রবীন্দ্রনাথ ঠাকুরের রিলেটেড কিছু এমসিকিউ দিয়ে দিব। ওইগুলো পড়লে ওইখান থেকে তুমি বিশ্ববিদ্যালয় এবং এইচএসসি পরীক্ষা কমন পেতে পারো। পাকযন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ, সেখানে টান মারিয়ে ফেলিয়ে দিয়ে আসিতে পারিলে তবে আফসোস মিটিত। উদ্ধৃতাংশটিতে কোন গল্পভুক্ত? ঢাবির ক ইউনিটে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে এই প্রশ্নটা এসেছিল। এটার উত্তর হচ্ছে অপরিচিতা গল্পের একটা অংশ। তাহলে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী টাইপ প্রশ্ন আসে, তোমার একটা জানার আগ্রহ হতে পারে এই টাইপ, যে এটা অপরিচিতা গল্পের একটা অংশ। বেহাই সম্প্রদায়ের আর যাই থাক, দেশ থাকাটা দোষের, তেজ থাকাটা দোষের, আমরা পড়েছিলাম না? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে এসেছিল, মানে ব্যবসায় শিক্ষা শাখায়। তারপর দেখো, আশা করি আমাকে দেখিয়ে তিনি খুশি হয়েছিলেন, বোঝা শক্ত কারণ তিনি বড়ই চুপচাপ। কোন গল্প থেকে নেওয়া হয়েছে? অপরিচিতা গল্প থেকে। এটা ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল। অপরিচিতা গল্পে অনুপমের অবকাশের সাথে তুলনা করা হয়েছে কি? অবকাশের মরুভূমির কথা বলা হচ্ছিল না? তার অবকাশ মানে তার কোনো কাজকাম নেই, তার কাজকামটাকে মরুভূমির মতো তুলনা করা হয়েছে। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট 23-24 সালে এসেছে। তখন আমার বয়স ছিল 23। বলা হচ্ছে যে এখন হইয়াছে 27। এটা কোন রচনার অংশ? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এটা অপরিচিতা গল্পের অনুপমের কথা।
আমার মন উতলা করিয়া দিল। কে মন উতলা করিয়া দিল? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তার মন উতলা করিয়া দিয়েছিল তার বন্ধু হরিশ এসে ওই মেয়ের কথা বলে, যখন তার কোনো কাজ কাম নাই তখন হরিশ কল্যাণীর কথা বলে তার মন উতলা করিয়ে দিল। কোনটি রবীন্দ্রনাথের মুসলমানি গল্পের চরিত্র? এটা হচ্ছে অপূর্ব। এটা পাঠ্য বইয়ের বাইরের একটা প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এটা পাঠ্য বইয়ের বাইরে থেকে দিয়েছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রিলেটেড। পঞ্চস্বর কে নিক্ষেপ করেন? মদনদেব। মদনদেব পঞ্চস্বর নিক্ষেপ, ওই বললো না আমার ভাগ্যে প্রজাপতির সাথে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। সো মদনদেব হচ্ছে তোমার প্রেমের দেবতা। সে যখন কাউকে প্রেমে ফেলতে চায় তখন সে তীর মারে, তো তীর মেরে আসলে প্রেম সম্পর্কে ফাইনালাইজ করে হচ্ছে মদনদেব। এবং পঞ্চস্বর বলেছে না আমার ভাগ্য দেবতায় প্রজাপতির সাথে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই, ওইটার কথা বলা হচ্ছে পঞ্চস্বর। নিচের কোন ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় যিনি চিত্রশিল্পী হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন? তিনি হচ্ছেন শুভ ঠাকুর। এগুলো পাঠ্য বইয়ের বাইরে। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল, আমরা একটু আগে পড়েছিলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল 23-24। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যনাট্য কোনটি? সেটা হচ্ছে বিসর্জন। স্টেশনে কি ফেলে রেখে আসলো? সে ক্যামেরা ফেলে আসছিল। অপরিচিতা গল্পে প্রদূষ শব্দের অর্থ কি? সন্ধ্যাবেলা। এটার কথা আমি বলেছিলাম। আমার পুরোপুরি বয়সই হইল না। অপরিচিত গল্পে এই কথাটি দ্বারা গল্পের কি প্রকাশ পেয়েছে? অতি নির্ভরশীলতা, যে সে মায়ের কুলে কুলে বড় হয়েছে। মৃত্যুতে তিনি হাফ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ। বাক্যটি কোন গল্পের? অপরিচিতা গল্পের। অনুপমের বাবাকে নিয়ে বলা। এই হচ্ছে আমাদের এমসিকিউগুলা যেগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে, তুমি দেখেছো আমরা যা পড়েছি তার মধ্যে। এরপরেও এই গল্পের গুরুত্বপূর্ণ সকল তথ্যকে আমি এখানে দিয়ে দিয়েছি, যেগুলা তুমি রিডিং পড়লে তোমার এইচএসসির এমসিকিউতে চমৎকার রেজাল্ট হবে। সৃজনশীল লিখতে পারবা দারুণভাবে। আবার তুমি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, তারপর হচ্ছে তোমার কুমিল্লা, সাস্ট, খুলনা, কিংবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল, বেগম রোকেয়া, কিংবা হচ্ছে তুমি যদি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যদি 7 কলেজে পরীক্ষা দাও, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, এগুলো কাজে লাগবে। সো পুরো ক্লাসটা করার পরে পিডিএফটা যদি পড়ো, এবং আমি এই পিডিএফের সাথে আরেকটা পিডিএফ আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব, যারা পেইড ব্যাচে আছো ধরে ধরে পড়লে তুমি 2 জায়গায় ভালো করবে। আর আমাদের পেইড ব্যাচে আমরা চেষ্টা করি একটা স্টুডেন্টকে সর্বোচ্চটুকু দিয়ে সাহায্য করতে। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও পূর্ণতা সমৃদ্ধি হয়েছে। অপরিচিত গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। এটা উত্তর পুরুষ না রে বাবা, উত্তম পুরুষ। এই গল্পে একদিকে পুরুষতন্ত্রের অমানবিকতা এবং অন্যদিকে পুরুষের ভাষ্যে নারীর প্রশংসা কীর্তিত হয়েছে। অপরিচিতা গল্পে রবীন্দ্রনাথ ফুটিয়ে তুলেছেন যৌতুক প্রথার বিরুদ্ধে নারী ও পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা। অপরিচিত গল্পটি সার্থক ব্যক্তিত্বের জাগরণ, তার অর্থ ব্যক্তিতে। অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে নারীর কাহিনীর দিক বর্ণিত হয়েছে তা হলো বলিষ্ঠ ব্যক্তিত্ব। এই জীবনটানা দৈর্ঘ্যের হিসাবে বর্ণনা গুণের হিসাবে বলতে আত্মসমালোচনার কথাটা বলা হচ্ছে। রসন চৌকি বলতে বোঝানো হয়েছে সানাই, ঢোল ও কাশি এই 3 বাদ্যযন্ত্রের সমন্বয়ে সৃষ্ট ঐকতানবাদ। এ গল্পে সন্ধান না পাওয়া যাওয়ার কথা বলা হচ্ছে অভ্রের ঝাড়ের, কোনো সন্ধান পাওয়া যায়নি পরে আর। বিয়ের ভূমিকা অংশটা সমাধা হয়ে গেল নির্বিঘ্নে। অপরিচিতা গল্পে বর্বর কোলাহলের সঙ্গে তুলনা করা হয়েছে সঙ্গীত সরস্বতীর পদ্মবিন দলিত বিদলিত হওয়ার। শম্ভুনাথের আনা গহনাগুলোর মধ্যে শেখরা হাতে নিয়েছিল মকরমুখা। মকরমুখা মানে হচ্ছে কুমিরের মুখের মতো দেখতে একটা বালা। শম্ভুনাথের আনা তারপর হচ্ছে মামা গহনাগুলির ফর্দ চুকিয়া লইলেন নোট বইয়ে। বিবাহ অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে একসঙ্গে বাজলো না ব্যান্ড, রসন চৌকি ও কনসার্ট। মাকে তীর্থে নিয়ে যাওয়ার ভার পড়েছিল অনুপমের উপর। অনুপম মাকে তীর্থে নিয়ে গিয়েছিল রেলগাড়ি দিয়ে। সো এখানে সকল তথ্য দেয়া আছে। আমরা যতটুকু গল্পে পড়েছি সবগুলা গুরুত্বপূর্ণ লাইনকে দিয়ে দিয়েছি, যাতে করে তোমার ফলাফলটা ব্যাচে ভর্তি হয়েছে, তোমাকে সার্ভিসটা আমরা সেরা দিতে যাচ্ছি। রেলগাড়িতে ঘুমানোর সময় অনুপমের মাথার মধ্যে বাজতেছিল নানা প্রকার স্বপ্নের ঝুমঝুমি। অনুপমের কাছে সবই যখন স্বপ্নে মনে হচ্ছিল, তখন তার কাছে চিরপরিচিত ছিল আকাশের তারাগুলো। এই লাইনগুলো আমরা পড়িনি, ঠিক আছে? স্বপ্নের ঝুমঝুমানি, তখন চিরপরিচিত ছিল আকাশের তারাগুলি। অনুপমের স্বপ্নে রেলগাড়ির ভিতরে আলোর নিচে টানা ছিল সবুজ পর্দা। রেলপথের সংকেত দেখানোর কাজে ব্যবহৃত হয় একচক্ষু লণ্ঠন। তারপর হচ্ছে প্ল্যাটফর্মের অন্ধকারে গড়িয়ে একচক্ষু লণ্ঠন নাড়িয়ে দিল গার্ড। লেখকের স্বপ্ন লোকের উলটপালট আসবাব বলে আখ্যায়িত হয়েছে তুরঙ্গ বাক্স জিনিসপত্রকে। রেলগাড়িতে অনুপম বসেছিল জানালার পাশে। অনুপমের রাতে ঘুম হলো না মেয়েটির নেমে যাওয়ার ভয়ে। প্ল্যাটফর্মে অপেক্ষা করতেছিল আরদালির বা আসবাবপত্র নিয়ে আরদালির দল। অনুপম ট্রেন থেকে নামার গাড়ি আসলো 2-3 মিনিট পরে। চলতি গাড়িতে অনুপমের বিছনাপত্র উঠাইল মেয়েটি। গাড়িতে ছোট মেয়েরা কল্যাণীর কাছে বায়না করিল একটি বিশেষ গল্প শুনবার। পরের স্টেশনে মেয়েটি কিনলো খানিকটা চানামুট।
অনুপম কুলি কুলি করে ডাক ছাড়িতে লাগিল। স্টেশন মাস্টারের কথা শুনে মেয়েটি অগ্নিবর্ষণ করিল অনুপমের প্রতি। বেঞ্চের শিওর থেকে টিকিট খুলিয়া প্ল্যাটফর্মে ছুড়িয়া ফেলিল কল্যাণী। গুরুত্বপূর্ণ তথ্য, মেয়েটির প্রতিবাদী কণ্ঠস্বরের সূচনা, না আমরা গাড়ি ছাড়িব না, রেলওয়ে কর্মচারীকে একথা বলার মধ্যে দিয়ে ইতিমধ্যে গাড়ির দ্বারের কাছে আসিয়া দাঁড়াইছে ইউনিফর্ম পরা আর্দালি সাহেব। ইউনিফর্ম পরা সাহেব প্রথমে ইশারা দিয়েছিলেন আর্দালিকে গাড়িতে উঠানোর জন্য, পরে আর নাকে না মেয়েটির ভাব দেখিয়া তারা বলল যে থাক। মেয়েটির এমন প্রতিবাদ ব্যক্তিত্ব দেখে অনুপম লজ্জায় প্রকৃতির শোভা দেখিতে লাগলো। সে লজ্জায় বাইরের দিকে তাকিয়ে রয়েছে। গাড়িটি সর্বশেষ আসিয়া নামিল কানপুরে। এই কানপুরে হরিশ থাকতো, এই কানপুরেই তাদের বিয়ে ঠিক হয়েছিল। গাড়ি স্টেশনে থামিল। গাড়ি থেকে মেয়েটি জিনিসপত্র নামাইবার উদ্যোগ করিতে লাগলো এক হিন্দুস্তানি চাকর। অনুপমের হাত জোর করিয়া শম্ভুনাথ বাবুর কাছে অনুপম হাত জোর করিয়াছিল। সাধারণ মানুষের ব্যবহার যে নারকেলের খোল তৈরি করা হচ্ছে বাঁধা শুকা বলতে ওই যে নারিকেলের তোমার হচ্ছে দিয়ে তোমার এক প্রকার মাদক বানানো হয়। চাকরির আশায় অন্যের কাছে ধর্ণা দেওয়াকে বলে উমেদারি। ওই যে বললো সে উমেদারি নাই, উমেদারি মানে চাকরির জন্য অন্যের কাছে ধর্ণা দেওয়াটাকে বোঝায়। এছাড়াও কল্যাণীর সম্পর্কে যা বলা হয়েছে, অপরিচিতা গল্পের প্রধান চরিত্র কল্যাণী। অপরিচিতা মূলত এখানে কল্যাণী, সে শম্ভুনাথ সেনের একমাত্র কন্যা। কল্যাণী শিক্ষিত, সহজ সরল, প্রাণচঞ্চল চিত্তের অধিকারী। সে অমানবিক যৌতুক প্রথার শিকার। যৌতুকের কারণে তার বিয়ে ভেঙে যায়। কল্যাণীর স্বতন্ত্র ভাবনা, দর্শন ও আচরণ সমাজে গেড়ে বসা ঘৃণিত যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতার পরিচয় পাওয়া যায়। কল্যাণী অন্যায়ের সাথে আপোষহীন এক মানবীয় ব্যক্তিত্বের অধিকারী। গল্পে আমরা তাকে দৃঢ়চেতা, পরোপকারী, শিক্ষিকা, প্রতিবাদী, ত্যাগী ও দেশমাতৃকার সেবিকা রূপে দেখতে পাই। কল্যাণী নিয়ে আরও কিছু তথ্য দেয়া আছে। বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল 15, বর্তমানে 19। বিয়ের জন্য ঠিক হওয়া পাত্রীর নাম কল্যাণী। অপরিচিতা গল্পে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী কল্যাণী, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না কল্যাণী। অনুপমের কল্পনায় কল্যাণী চুল বাঁধিতে যায় সন্ধ্যায়। অনুপমের কল্পনায় কল্যাণীর অবস্থা অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো বিমর্ষ। শীঘ্রই চলে আয়, গাড়িতে জায়গা আছে উক্তিটি কল্যাণীর। কল্যাণীর কণ্ঠস্বরকে অনুপম তুলনা করেছেন গানের সঙ্গে। অনুপমের চিরজীবনের গানের ধোয়া, কল্যাণীর জায়গা আছে কথাটি। এ গাড়ি আগে হইতেই রিজার্ভ, এ কথা মিথ্যা। কল্যাণী ইংরেজিতে বলল মাস্টারকে, আপনারা আমাদের গাড়িতে আসুন না। সেকেন্ড ক্লাসের কামরা হতে কল্যাণী অনুপমের প্রতি বললেন। কানপুরে নামার সময় অপরিচিতার নাম জেনে অনুপম ও অনুপমের মা চমকে উঠলেন। কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত করিয়াছে বিবাহ ভাঙার পরে। তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে, এর দ্বারা বোঝানো হয়েছে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছেন। কল্যাণীর দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করেছেন, মানে দেশের জন্য। কপালে তার চন্দনাকা, গায়ে তার লাল শাড়ি। কার কথা বলা হচ্ছে? কল্যাণী বা অপরিচিতার কথা বলা হচ্ছে। কার কথা? কল্যাণী বা অপরিচিতার কথা বলা হচ্ছে। সে কল্পনা করতো না। এই গাড়িতে জায়গা আছে উক্তিটি কার? উক্তিটি কল্যাণীর। কল্যাণী বলেছিল। এবং অনুপম নিয়ে যদি বলি, আমরা মানে তোমরা অনেকেই ক্লাসগুলো ফ্রিতে দেখো, অনেকক্ষণ ধরে ক্লাস দেখছো। সো তোমরা তোমাদের কোনো বন্ধু বান্ধব, ছোট ভাই বোন যদি আমাদের কোনো ব্যাচে যুক্ত হতে চায়, তাহলে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমাদের ফোন নাম্বার। এটাতে সরাসরি ফোনে কথা বলতে আমার ব্যক্তিগত নাম্বার, এটাতে হোয়াটসঅ্যাপ করলে বা ফোনে কথা বললে আমরা সকল সমস্যার সমাধান করে দিব। আমরা চাই একেবারে বেসিকটা ধরে ধরে একজন স্টুডেন্টের এইচএসসি হোক কিংবা অ্যাডমিশন, তার পুরো জার্নিটাকে গুছিয়ে দিতে, যাতে করে তুমি আমাদের ব্যাচের পরে একটা ভালো সেবা পাও। এখন তোমাদের অনেক বন্ধু বান্ধব বা ছোট ভাই বোন আমাদের ব্যাচে ভর্তি হতে চায়, তাদেরকে এই নাম্বার দিয়ে বলো যে আমাদের সাথে যোগাযোগ করতে, আমরা তাদেরকে আমাদের ব্যাচে ভর্তির প্রসেসটা বলে দিব। সো অনুপমকে নিয়েও আমরা পড়েছি। অনুপম নিয়ে এখানে কিছু কথা বলা হচ্ছে, যদিও অনুপম এমন না। অনুপমের কিন্তু আবার মুচ ছিল, সে বললো না তাও দিতে দিতে। সো এখানে অনুপম রিলেটেড কিছু তথ্য দেয়া আছে যেগুলো তোমরা পড়ে ফেলতে পারবা। এগুলো আমরা পড়েই এসেছি। ছেলেবেলায় অনুপমের চেহারা নিয়ে বিদ্রুপ করার সময় পণ্ডিত মশাই কোন দুটি ফুল ও ফলের সাথে তুলনা করেছিলেন? বকুল এবং ডুমুর। ঠিক আছে, বকুল এবং ডুমুর নাকি শিমুল এবং মাখাল? কোন দুটি ফুল ও ফল? শিমুল এবং মাখাল। বকুল ও ডুমুর নারে পাগলা, শিমুল ও মাখাল ফলের সাথে তুলনা করেছিলেন। প্রমাণ হয়ে গেছে আমি কেহ নই, এটা অনুপম বলেছিল। অনুপমের মামা, এই যে অনুপমের মামা রিলেটেড যে তথ্যগুলো আমরা পড়েছি সেগুলো এখানে দেয়া আছে। সো তুমি এই পিডিএফটা পড়ে ফেললে, পুরো গল্পটা তো আমরা পড়েছি। সো পুরো গল্পের গুরুত্বপূর্ণ লাইনগুলো, যেমন অনুপমের মামা একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, অনুপমের মামা রিলেটেড তথ্যগুলো দিয়ে দিয়েছি। তুমি বাসায় এগুলো পড়লে তোমার A to Z শেষ হয়ে যাবে, দেখা যাবে আর কোনো বই পড়া লাগবে না। সৃজনশীলও ভালো করবা, MCQ তো ভালো করবা। অনুপমের মা, অনুপম মানুষ হয়েছে মায়ের হাতে। এটা মায়ের হাতে হবে, আমরা ঠিক করে দিব আপডেটে। মায়ের হাতে মানুষ হয়েছে, মায়ের কুলে কুলে। শম্ভুনাথ সেন কন্যার বাবা, ডাক্তার।
সো শম্ভুনাথ সেন সম্পর্কে আমরা যেগুলো পড়েছি সেই তথ্যগুলো এখানে দেয়া আছে। অপরিচিতা গল্পে কল্যাণীর বাবা ছিল ডাক্তার, আমার কন্যার গুহা, আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে আনেন তাদের আমি কন্যা দিতে পারি না। সো এইখানে হচ্ছে তোমার শম্ভুনাথ সেন এই কথা বলেছেন। হরিশ রসাত্মকভাবে বর্ণনা করতে পারে, হরিশের বর্ণনার কারণেই বিয়ের তথ্যটা ফাইনাল হয়েছে। বিনুদা, যার ভাষাটা অত্যন্ত আর্ট এবং তার উপর 16 আনা নির্ভর করে। তুরঙ্গ বাক্স, ধাতু নির্মিত বড় বাক্স বা পেট্রা। তারপর হচ্ছে মাকাল ফল বলতে এটার কথা বলা হচ্ছে। দক্ষ যজ্ঞ বলতে এখানে একটা তথ্য দেয়া আছে, প্রজাপতি কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞ। এই যজ্ঞটা কি? দক্ষ যজ্ঞ বলতে সবকিছু ধ্বংস করে ফেলা, মানে শিব সবকিছু নষ্ট করে ফেলতে যাচ্ছিল, বিয়ের পরে তারাও সবকিছু ভেঙে চুরে চলে আসবে এই কথা। গুরুত্বপূর্ণ লাইন আর উক্তি যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো এখানে দেয়া আছে। ফল্গু নদী, এই যে এটা হচ্ছে ফল্গু নদী, যেখানে তোমার বালি আছে, পানিটাকে শুষে নিয়েছে। একচক্ষু লন্ডন, রেলের সংকেত দেখানোর জন্য তৎকালীন সময়ে ব্যবহৃত হতো। মৃদঙ্গ, যেটা দিয়ে বাজনা বাজানো হয়। সো এই হচ্ছে আমাদের অপরিচিতা গল্পটি। আমি পরের লাইনগুলো রিডিং পড়ি নাই, যেহেতু ক্লাসটা এমনিতেই লম্বা হয়ে গিয়েছে। পুরো গল্পটাই যেহেতু আমরা লাইন বাই লাইন পড়েছি, পরে পিডিএফটা পড়ে ফেললে আই গেস এটা তোমার পুরো প্রস্তুতিটা গুছিয়ে যাবে, এবং আমরা এই পিডিএফটা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা তো ক্লাসটা করে উপকৃত হবেই, আর যারা পেইড ব্যাচের বাইরে আছে তারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। সো অপরিচিতা গল্পটি থেকে এইচএসসিতেও প্রশ্ন আসে, অ্যাডমিশনেও আসে। সো আমি পুরো গল্পটাকে নিজের মতো করে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছি। ইম্পর্টেন্ট লাইনগুলো লেখা আছে। বাংলা ফার্স্ট পেপার তো আসলে টিচার পড়িয়ে দিলে পারবো বিষয়টা এমন না, এটা নিজে পড়েই বুঝতে হয়। সাহিত্যর রসটা নিজে নিতে হয়, পড়ে 2-3 বার 4 বার 5 বার পড়ে তুমি পুরো আইডিয়াটা নিবা। তারপরেও বিশ্ববিদ্যালয় কিংবা এইচএসসি পরীক্ষায় আসার মতো A to Z আমরা এখানে শেষ করে দিয়েছি। সো নেক্সটে তোমার অ্যাডমিশন যদি প্ল্যান হয়, এটাকে একবার রিভিশন দিয়ে যাবা, তথ্যগুলোকে দেখে যাবা, দেখবা পরীক্ষা ভালো হবে, তোমার প্রস্তুতিটা চমৎকার হবে, এবং তুমি একটা অসাধারণ প্রিপারেশন নিয়ে অ্যাডমিশনে যেতে পারবে। এবং যে স্বপ্ন দেখছো, বাবা মায়ের জন্য যে একটা পরিকল্পনা করছো, সেই স্বপ্ন পূরণ হোক, তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও। আল্লাহ তাআলা তোমার মনের আশা পূরণ করুক, এবং এর জন্য যত ধরনের সাহায্য সহযোগিতা লাগে তুমি আমাদেরকে বলবা। তুমি আমাদের ব্যাচে ভর্তি হয়েছো, তুমি আমাদের সবার আগে প্রায়োরিটি পাবা, এবং তোমার সমস্যার সমাধান করে তোমাকে চান্স পাওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।